বন্ধুরা, ডব্লিউবি টপ টিউশন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত। আজ আমরা ক্লাস 6-এর মডেল কোশ্চেন পেপার 11-র অঙ্কগুলির সমাধান করব। তো দেখো, একের দাগে যে কোশ্চেনটি বলেছে 54/81কে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো, এই সংখ্যাটিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে বলা হয়েছে। তো দেখো, অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি। তো দেখো, অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। অঙ্কটিকে যদি আমরা সমাধান করি, অতএব বলতে পারি 54/81। দেখো, এটিকে যদি 9 দিয়ে কাটি, 6 9 54 হবে, 9 9 81। তাহলে দুটোকে 9 দিয়ে কাটলে এখানে আমি 6 পেলাম, এখানে 9 পেলাম। এই 6 আর 9কে করুন। এবার দেখো, 6কে যদি 3 দিয়ে কাটি আমরা 2 পাবো, আর 9কে যদি 3 দিয়ে কাটি 3 3 9 পাবো, অর্থাৎ পেলাম কত? 2/9। অতএব আমরা বলতে পারি কি? অতএব বলতে পারি 54 ও 81 এর লঘিষ্ঠ আকার হলো 2/9। এটি আমাদের অ্যান্সার। পরের কোশ্চেনটি দেখো, সরি, এখানে এটা 3 হবে, 2/3, এটা 3 আছে, আর এখানটাও 3 করে দেবে, তা 2/3 লঘিষ্ঠ আকার কত পাবো? 2/3। পরে যে কোশ্চেনটি দিয়েছে দেখো, যোগফল নির্ণয় করো 27.56 প্লাস 14.69, এই দুটি সংখ্যাকে যোগ করতে বলা হয়েছে। তো দেখো, অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। এখন আমরা এই 27.56 প্লাস 14.69কে যোগ করলে কি পাবো? 9-এর সাথে 6 যোগ করলে আমরা পাবো 15-র 5, হাতে 1, এখানে হাতের একটি এসে 6-এর সাথে যোগ করলে 7 পাবো, 7-এর সাথে 5 যোগ করলে কত পাবো? 12, 12 2 বসবে, হাতে 1, 4 আর 1 5 হবে, 5-এর সাথে 7 যোগ করলে আমরা পাবো 12 2, হাতে রইল 1, সেই একটি এর সাথে যোগ হলে কত পাবো? 2, আর 2 কত পাবো? 4, অর্থাৎ এটি হবে এদের যোগফল। আমরা তো লিখতে পারি এদের সমষ্টি কত? 42.25 হলো এদের সমষ্টি। পরের কোশ্চেনটি দেখো, পরের কোশ্চেনটি দিয়েছে দেখো, বলেছে 9x + 2 এই সংখ্যামালাটিকে কথায় লেখো। তো দেখো, অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। এই সংখ্যাটিকে কথায় লিখলে আমরা কি পাবো? অতএব বলতে পারি x এর 9 গুণ ও 2 এর সমষ্টি। সমষ্টি এটা আমরা লিখতে পারি। দেখো, কেন এখানে আমরা এক্স এর 9 গুণ লিখলাম? 9-এর এক্স গুণ তো বলতে পারতাম, এইরকমভাবে নয়। ধরো, যদি তোমরা এক্সকে 9 দিয়ে গুণ করো, তাহলে পাবে কত? 9x পাওয়া যাবে। সেই জন্য আমরা লিখেছি এক্সের 9 গুণ ও 2-এর সমষ্টি। এই অংশটি তোমরা লিখবে না, এটি আমাদের অ্যান্সার। পরের কোশ্চেনটা দেখো। তো দেখো, পরে যে কোশ্চেনটি দিয়েছে সেটি কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে প্রদত্ত কোণগুলি কী কী কোণ লেখো। 90 ডিগ্রি, 180 ডিগ্রি, 179 ডিগ্রি ও 69 ডিগ্রি। এই চারটি কোণ দেওয়া আছে, এই চারটি কী কী কোণ আমাদেরকে লিখতে বলা হয়েছে। অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। অতএব আমরা বলতে পারি কি? অতএব আমরা বলতে পারি 90 ডিগ্রি সমান, এই 90 ডিগ্রি হচ্ছে সমকোণ। সমকোণ 180 ডিগ্রিকে আমরা বলতে পারি কি? সরল কোণ। সরল কোণ। আর 179 ডিগ্রিকে বলতে পারি আমরা কি? 179 ডিগ্রিকে বলতে পারি স্থূল কোণ। আর 69 ডিগ্রিকে আমরা বলবো সূক্ষ্ম কোণ। সূক্ষ্ম কোণ। কিন্তু এইগুলোকে কেন এই কোণ বললাম এখানে একটু বুঝে নাও। ধরো, এই হচ্ছে আমাদের কোণ, আর এই হচ্ছে আমাদের এইখানে সরলরেখা, আর এই হচ্ছে এইখানে একটি কোণ উৎপন্ন হয়েছে। এই কোণটির মান হবে 90 ডিগ্রি। এরকম 90 ডিগ্রি হলে সেটাকে বলবো আমরা সমকোণ, যেটা আমরা এখানে লিখেছি। তো দেখো, এই কোণটি 90 ডিগ্রির চেয়ে যদি এখানে 89 ডিগ্রি হয়, তাহলে কিন্তু এটা হয়ে যায়, তখন সেটা হবে সূক্ষ্মকোণ। অর্থাৎ 0 থেকে 89 পর্যন্ত হচ্ছে সূক্ষ্মকোণ। এইখান পর্যন্ত হচ্ছে সূক্ষ্মকোণ। কিন্তু এইখানে 90 ডিগ্রি হলে কী হয়ে গেল? 90 ডিগ্রি হলে হবে সমকোণ। কিন্তু যদি 91 ডিগ্রি হয়,
91 থেকে এখানে 179 পর্যন্ত হবে, এই অংশটি হবে কি স্থূল কোণ। আর 180 হয়ে গেলেই হবে, এই যে 180 ডিগ্রি কোণ, 180 ডিগ্রি হলে সেটা হবে সরল কোণ। সেই কারণে আমরা লিখেছি 90 ডিগ্রিকে সমকোণ, 180কে সরল কোণ, 179কে স্থূল কোণ ও 69 ডিগ্রিকে লেখা হয়েছে সূক্ষ্মকোণ। এই অংশটি তোমাদের অঙ্ক করার সময় বা পরীক্ষায় করা অঙ্ক যখন তোমরা পরীক্ষা দেবে তখন যদি এই ধরনের কোশ্চেন আসে পাশে, এরকমভাবে এঁকে দেখানোর প্রয়োজন নেই, আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে এখানে করে দিলাম। পরে যে কোশ্চেনটি দিয়েছে দেখো, বলছে যে ত্রিভুজের 3টি বাহুর সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। এখানে আমরা কি জানি, যে কোনো ত্রিভুজের অর্থাৎ ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ যে কোনো এটা কেটে দাও, ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য সমান হলে তাকে সমবাহু ত্রিভুজ বলে। এই বিবৃতিটাকে অতএব আমরা বিবৃতিটি কি লিখতে পারি, অতএব লিখতে পারি বিবৃতিটি সত্য। অর্থাৎ কি, ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য সমান হলে তাকে সমবাহু ত্রিভুজ বলে। যেহেতু সত্য মিথ্যা বলতে বলা আছে, তবে এই উক্তিটি বা বিবৃতিটি সত্য হবে। পরের কোশ্চেনটি দেখো, তো দেখো বন্ধুরা 2-এর 1-এ যে কোশ্চেনটি দিয়েছে 2, 3, 1, 4, 6, 5, 8, 7 অঙ্কগুলির সাহায্যে গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য নির্ণয় করো। তো দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। 2, 3, 1, 4, 6, 8, 7 দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যাটি কী হবে? বৃহত্তম সংখ্যা কত পাবো? দেখো বৃহত্তম সংখ্যা নির্ণয় করার সময় সবার প্রথমে যেটি বড় সংখ্যা সেটি বলতে, এখানের মধ্যে সবচেয়ে বড় সংখ্যা আছে 8, তাই 8 দিলাম। তারপরে আছে 7, তারপরে আছে 6, তারপরে আছে 5, তারপরে আছে 4, তারপরে আছে 3, তারপরে আছে 2, তারপরে আছে 1। অর্থাৎ এটি কী হলো? একটি বৃহত্তম সংখ্যা তৈরি হলো। এবার ক্ষুদ্রতম সংখ্যাটি কত হবে? ক্ষুদ্রতম সংখ্যা, দেখো ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করে ঠিক এর উল্টো দিক থেকে সাজিয়ে দেবে, তাহলেই হয়ে যাবে। ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় সবার প্রথমে ছোট সংখ্যা বসতে, তাহলে 1, তারপর 2, তারপর এই 3, তারপর এই 4, তারপর এই 5, তারপর এই 6, তারপর এই 7, তারপর এই 8। অর্থাৎ বৃহত্তম সংখ্যা যখন নির্ণয় করবে সবার প্রথম সবচেয়ে বড়গুলো সংখ্যাগুলি প্রথমে দেবে, ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয়ের সময় ছোট সংখ্যাগুলিকে প্রথমে দেবে। এবার আমাদের কি বলা হয়েছে, এদের পার্থক্য কত? অতএব এদের পার্থক্য বলতে পারি, অতএব এদের পার্থক্য বৃহত্তম সংখ্যা হচ্ছে কত? 87, 65, 43, 21। এটি হচ্ছে বৃহত্তম 87, 65, 43, 21। পার্থক্য বলতে আমরা বিয়োগ করব। আর এখানে কত হয়েছি? 12, 34, 56, 58। এই সংখ্যাটিকে আমরা বিয়োগ করলে কত পাবো? তোমরা নিচেতেও বিয়োগ করে দিতে পারো। দেখো আমরা এখানে বিয়োগ করলে কত পাবো? আমরা এখানে রাফে একটু করে দিচ্ছি। দেখো এখানে কত আছে? 87, 65, 43, 21। 87, 65, 43, 21। এর থেকে বিয়োগ করবো কত? 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এটা বিয়োগ করবো। 8 ক দিতে 11 হবে? 3 দিতে 11 পাবো। হাতে 1, এখানে 7 আর 1 8 হয়ে যাবে। 8 4 দিতে 12, হাতে 1 7 হয়ে যাবে। 7 6 দিতে 13, হাতে 1 6 8 দিতে 14, হাতে 1 5 আর 5 মিলে গেল 0, 3 দিতে 6 আর হচ্ছে 2 5 দিতে 7 আর 7 দিতে 8। অর্থাৎ আমরা কত পেলাম? অর্থাৎ এই বিয়োগফলটাই হচ্ছে বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে পার্থক্য। অতএব লিখতে পারি 75, 30, 86, 43, 75, 30, 86, 43 হচ্ছে এদের পার্থক্য। 75, 30, 86, 43 এই সংখ্যাটি হলো এদের মধ্যে পার্থক্য। অর্থাৎ বৃহত্তম ও এই ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে পার্থক্য এটি। অর্থাৎ কম বেশি পার্থক্য ইত্যাদি জানতে চাইলে বৃহত্তম সংখ্যা
যে সংখ্যাটি থাকবে তার থেকে ক্ষুদ্রতম সংখ্যাটি বিয়োগ করে দিই, তাদের মধ্যে পার্থক্য বা ডিফারেন্সটা আমরা বুঝতে পারব। তো দুইয়ের কোশ্চেনটি দেখো, x = 5 y = 2 হলে 3x + 2y + xy সমান কত, এটি আমাদেরকে জানতে চাওয়া হয়েছে। তো দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি। অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। x = 5 y = 2 হলে অতএব 3x + 2y + xy সমান হবে কত। দেখো এখানে 3 ছিল, আমরা 3 দিয়ে দিলাম। x এর মান কত আছে 5, গুণিতক আমরা 5 দেব, +2 ইন্টু y এর মান আছে 2 দিলাম, এই প্লাসটা এখানে দিয়ে দিলাম। x এর মান আছে 5, y এর মান আছে 2। সরলকরণের নিয়ম হচ্ছে প্রথমে গুণের কাজ। 3 5 কত হলো 15, +2 দিয়ে গুণ করে আমরা 4 পাবো, +5 দিয়ে গুণ করে আমরা 10 পাবো। এদিকে যদি সমস্ত করে 15 আর 4 কত হবে 19, +10 আরেকটু সমাধান করলে কত 19 আর 10 হবে 29। এটি আমাদের অ্যান্সার। পরের কোশ্চেনটি দেখো, পরে যে কোশ্চেনটি দিয়েছে দেখো বলেছে সরল করো। এটা থার্ড ব্র্যাকেট দেওয়া হয়েছে 16 ভাগ, এটা সেকেন্ড ব্র্যাকেট 42 - 38 + 2 অর্থাৎ 38 + 2, উপরে রেখা বন্ধনী দিয়েছে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দেওয়া আছে, থার্ড ব্র্যাকেট ক্লোজ করে দিয়েছে, এর মাঝে 12 মাঝে কোনো 12 ভাগ ফার্স্ট ব্র্যাকেট 24 ভাগ 6 ব্র্যাকেট ক্লোজ করে দেওয়া আছে, ভাগ এই গুণ 2 + 4। এই সরলটিকে আমাদেরকে করতে হবে। তো দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি, তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে। তো দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। এখন এটিকে যদি সমাধান করি কী পাবো, সবার প্রথমে রেখা বন্ধনীর কাজ করতে হয়, তাই আমরা এই অংশটুকুর কাজ করব, বাকি অংশটা যেমন আছে আমরা নামিয়ে দেব। থার্ড ব্র্যাকেট 16 ভাগ, এটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, 42 যেমন ছিল বসে দিলাম, মাইনাস দিলাম 38-এর সাথে 2 এটা রেখা বন্ধনী, তো রেখা বন্ধনীর কাজ আগে 38-এর সাথে 2 যোগ করলে আমরা পাবো 40, এটা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, এটি থার্ড ব্র্যাকেট 12 ভাগ, এই যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 24কে যদি আমরা 6 দিয়ে ভাগ করি কত পাবো 4 6 24 পাবো। তো দেখো যখনই দুটো সংখ্যার ভাগ গুণ যোগ বিয়োগ যাই হোক না কেন হয়ে একটি সংখ্যায় পরিণত হবে তখন সেই বন্ধনীটা উঠে যাবে। 24কে 6 দিয়ে ভাগ করে আমরা 4 পেয়েছি, যেই একটি সংখ্যা পেয়ে গেলাম এই বন্ধনীটা তুলে দিলাম, গুণ কত 2 + 4 আমরা বসিয়ে দিলাম। পরে যেটি আছে দেখো এখানে আছে থার্ড ব্র্যাকেট 16 ভাগ, এটি সেকেন্ড ব্র্যাকেট, সরি এখানে সেকেন্ড ব্র্যাকেট হবে না, 42 থেকে যদি আমরা 40কে বাদ দিই আমরা কত পাবো 2 পাবো। এইটা বন্ধনীটা আমরা কেটে দিয়েছি, তো কারণ এখানে দেখো 42 থেকে 40 ভাগ করার পর আমরা একটি সংখ্যা পেয়ে গেছি, তাই এই বন্ধনীটা আমাদের উঠে যাবে। তো এখানে থার্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, 12 ভাগ 4 ইন্টু 2 + 4 দিয়ে দিলাম। তো দেখো এটিকে আরেকটু সমাধান করলে কি পাবো, 16কে 2 দিয়ে ভাগ করলে আমরা 8 পাবো, এখানে কিছু নেই মানে এর দেব, 12 ভাগ 4 গুণ 2 + 4 দিলাম। এটিকে একটু সমাধান করলে দেখো প্রথমে হচ্ছে সরলের ক্ষেত্রে প্রথমে এর কাজ, তারপর ভাগের কাজ, তারপর গুণের কাজ, তারপর যোগ। যেহেতু এখানে কিছু নাই মানে কিছু না থাকলে এর হয়, এর কথার অর্থ হলো গুণ, কিন্তু সেটি গুণের আগে হবে, অর্থাৎ গুণ এই যে গুণ চিহ্ন দেওয়া আছে তার আগে হবে, সেই জন্য 8-এর সাথে 12 গুণ করলে 8 12 হয় 96 ভাগ 4 যেমন ছিল বসিয়ে দিলাম, গুণ 2 যেমন ছিল বসে +4 দিলাম। তো দেখো 96কে যদি 4 দিয়ে ভাগ করি আমরা কত পাবো 24 পাবো, 4 24-এ হয় এই 96। তো দেখো এবারে কি আছে গুণ প্লাস কত আছে 4 দিলাম, 24কে যদি এখন দেখো প্রথমে এর কাজ হলো, এর পর ভাগের কাজ হলো, একবার গুণের কাজ হবে, তারপর শেষে যোগের কাজ। তো দেখো 24কে যদি 2 দিয়ে গুণ করি কত হবে 48 পাবো, +4 48-এর সাথে 2 যোগ করে কত পাবো 52। তো এটি আমাদের অ্যান্সার। পরের কোশ্চেনটি দেখো, তো দেখো চলে আসবো আমরা পরের কোশ্চেনে। পরে যে কোশ্চেনটি দিয়েছে দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 252 ও 6, অর্থাৎ লসাগু যদি 252 হয় গসাগু 6, সংখ্যা দুটির গুণফল কত হবে, এটি আমাদেরকে প্রশ্ন করা হয়েছে। অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। দুটি সংখ্যার লসাগু 252 গসাগু 6, দুটি সংখ্যার গুণফল সমান সমান আমরা বলতে পারি লসাগু ইন্টু গসাগু, অর্থাৎ লসাগু গসাগু এর গুণফল সংখ্যা দুটির গুণফলের সমান হয়, সেই জন্য আমরা লসাগুর জায়গায় দেবো 252 আর গসাগুর জায়গায় দেবো এই 6।
252কে যদি আমরা 6 দিয়ে গুণ করি কত, 6 দুগুণে 12, 2 হাতে রইল 1, 5 আর 30, আর 1 31, 1 হাতে 3, 6 দুগুণে 12 আর 3 কত 15, অর্থাৎ 1512, অর্থাৎ বলতে পারি 1512। অতএব সংখ্যা দুটির গুণফল হলো 1512, এটি আমাদের অ্যান্সার। পরে যে কোশ্চেনটি দিয়েছে দেখো, পরে যে কোশ্চেনটি দিয়েছে বলা হয়েছে 360 বিঘা জমি 20 দিনে চাষ করতে মোট 4টি ট্রাক্টর লাগে। 1800 বিঘা জমি 10 দিনে চাষ করতে কটি ট্রাক্টর লাগবে, এটি আমাদেরকে প্রশ্ন করা হয়েছে। তো দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। সমস্যাটি হলো জমির পরিমাণ, দিন সংখ্যা, ট্রাক্টর সংখ্যা। অর্থাৎ 360 বিঘা জমি 20 দিনে চাষ করতে পারে 4টি ট্রাক্টর। 1800 বিঘা জমি 10 দিনে চাষ করতে পারবে কটি ট্রাক্টর, এটি প্রশ্ন করা হয়েছে। অতএব আমরা লিখতে পারি কি 360 বিঘা জমি 20 দিনে চাষ করতে 4টি ট্রাক্টর লাগে। অর্থাৎ দেখো 360 বিঘা জমি 20 দিনে চাষ করতে 4টি ট্রাক্টর লাগে, এটি বলা হয়েছিল। এবার 1 বিঘা জমি যদি 20 দিনে চাষ করা হয় তাহলে সময়টা কম লাগবে। আগে যে জমি ছিল তার থেকে অনেক জমির পরিমাণটা কমে গেছে, তাহলে সময়টাও কম লাগলে সময়টা কম ভাগ হবে, অর্থাৎ উপরে 4 নিচে 360। এবার এই 1 বিঘা জমি 20 দিন না দিয়ে যদি বলা হয় 1 দিনে চাষ করো, অর্থাৎ 1 দিনে চাষ করতে সময় লেগেছিল 1 বিঘা জমি এই 20 দিনে চাষ করতে সময় লেগেছিল এই সময়টা। এবার 1 বিঘা জমি 20 দিনের জায়গায় 1 দিন দেওয়া হয়েছে, সময়টা কমেছে, তাহলে ট্রাক্টরের সংখ্যা বেশি লাগবে। অতএব আমরা কি বলতে পারি 4 × 20/360 দিলাম। এবার দেখো 1 বিঘা জমির পরিবর্তে যদি 1800 বিঘা জমি 1 দিনে চাষ করতে বলা হয়, অর্থাৎ 1 বিঘা জমি 1 দিনে চাষ করতে যে ট্রাক্টর লাগে 1800 বিঘা জমি 1 দিনে চাষ করতে তাতে বেশি ট্রাক্টর লাগবে। বেশি হলে কী হয় গুণ 4 × 20/1800/360। এবার 1800 বিঘা জমি 1 দিনের পরিবর্তে কদিন সময় দেওয়া আছে 10 দিন, অতএব লিখতে পারি 10 দিনে চাষ করতে। দেখো আগে যে 1800 বিঘা জমি 1 দিনে চাষ করতে যে ট্রাক্টর লাগবে 1800 বিঘা 10 দিনে চাষ করতে কম ট্রাক্টর লাগবে, কারণ সময়টা অনেক বেশি পাচ্ছে। আর কম হলে কী হয় ভাগ 4 × 20 × 1800/360 × 10। এবার দেখো এই শূন্যর সাথে শূন্য কাটলাম, এই শূন্যর সাথে শূন্য কেটে দিলাম। 9 × 2 = 18, 4 × 9 = 36, এই 4-এর সাথে আমরা 4 কেটে দিলাম, 20 × 2 = কত হবে 40টি। অতএব আমরা অ্যান্সার হিসেবে লিখতে পারি 1800 বিঘা জমি 10 দিনে চাষ করতে মোট 40টি ট্রাক্টর লাগবে, এটি আমাদের অ্যান্সার। পরের কোশ্চেনটি দেখো, পরে যে কোশ্চেনটি দিয়েছে দেখো বলছে 5 জন লোকের জন্য চকলেট আইসক্রিম তৈরি করতে 2.1-4 কাপ ক্রিম লাগে, এটি বলা হয়েছে। কিন্তু 8 জন লোকের জন্য চকলেট আইসক্রিম তৈরি করতে কতটা ক্রিম লাগবে, এটি বলা হয়েছে। দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে, সমস্যাটি হলো জনসংখ্যা আর ক্রিমের পরিমাণ। 4 জনের জন্য ক্রিম লাগে কত বলা হয়েছিল 2.4 কাপ, অর্থাৎ আমরা এটিকে বলতে পারি 4 × 2 = 8 আর 1 আমরা বলতে পারি 9/4 কাপ মোট ক্রিম লেগেছিল। আর 8 জন লোকের জন্য কতটা পরিমাণ ক্রিম লাগবে সেটি আমাদেরকে প্রশ্ন করা হচ্ছে। অতএব আমরা বলতে পারি কি 4 জন
লোকের জন্য আইসক্রিম তৈরি করতে আইসক্রিম তৈরি করতে ক্রিম লাগে কত? 9/4 কাপ। এটা আমরা এখানে লিখে দিলাম। তাহলে একজন লোকের জন্য আইসক্রিম তৈরি করতে ক্রিমটা কম লাগবে। কম হলে কি হয়? ক্রিম লাগে কত? 9/4 বাই কত? কম হলে ভাগ হবে। এই আমরা 4 দিলাম। এখানে 5 জন লোকের জন্য বলা হয়েছিল, এটা 5 জন দেবে তোমরা। 5 জন লোকের জন্য এত কাপ ক্রিম লাগে, 8 জন লোকের জন্য কতটা লাগবে। তো এখানে 4 জনের পরিবর্তে তোমরা লিখবে এখানে 5 জন লিখবে। 5 জন লোকের জন্য আইসক্রিম তৈরি করতে ক্রিম লাগে 9/4, অর্থাৎ এটাকে পূর্ণটা ভেঙে নিয়ে আমরা 9/4 পেয়েছি। এই 9/4 কাপ একজন লোকের জন্য কম লাগবে, অর্থাৎ উপরে 9/4 বা এখানে কত দিলাম? 5 ভাগে দিলাম। একজন লোকের জন্য আইসক্রিম তৈরি করতে কম 5 জন লোকের জন্য যে পরিমাণ ক্রিম লাগতো, একজন লোকের জন্য তার থেকে অনেক কম পরিমাণ ক্রিম লাগবে। সেই জন্য আমরা কি করলাম? ভাগ করলাম। এবার এটিকে একটু সমাধান করে নিলে কি পাবো? দেখো, উপরে 9 আছে আর হচ্ছে নিচে 4 × 5 করে দিলাম। এটিকে একটু সরল আকারে করে নিলাম। পরে কি আছে? একজন লোকের পরিবর্তে কথা বলছে 8 জন লোকের জন্য আইসক্রিম তৈরি করতে ক্রিম লাগবে কত? দেখো, একজন লোকের জন্য যে পরিমাণ ক্রিম লাগছিল, এইটা লাগছিল বা এইটাকেও লাগছিল, 8 জন লোকের জন্য তার থেকে অনেক বেশি পরিমাণ ক্রিম লাগবে। বেশি হলে কি হয়? গুণ। উপরে 9 ছিল, গুণ হলে আমরা উপরে বসাবো 9 × 8, আর নিচে কত পেয়েছি? 4 × আমরা 5 পেয়েছি। 4 × 1 = 4, 4 × 2 = 8 পাবো। অতএব আমরা বলতে পারি 9 × 2 = 18/5। এটিকে যদি আমরা পূর্ণ ভাঙি কী পাবো? দেখো, 5 দিয়ে আমরা 18কে ভাগ করে দিলে কত পাবো? 18কে ভাগ করলে পাবো 5, 3 × 15, 3, অর্থাৎ 5 3 পূর্ণ 5/3 কাপ। অর্থাৎ এটা সমান সমান লিখতে পারি যে 3 পূর্ণ 5/3 কাপ ক্রিম লাগবে। তো এটি আমাদের অ্যান্সার। তোমরা অ্যান্সার হিসেবে লিখতে পারো 8 জন লোকের জন্য আইসক্রিম তৈরি করতে মোট ক্রিম লাগে 3 পূর্ণ 3/5 কাপ। এটি আমাদের অ্যান্সার। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। এই সেটের আমরা সমস্ত অঙ্কগুলিকে সমাধান করে দিলাম। কোথাও কিছু বুঝতে অসুবিধা হলে আমাকে প্লিজ কমেন্ট করে জানাবে।